এবার their accumulated grievances found immediate expression and they rose and en masse to give vent their opposition to British rule. Their বলতে এই যে জনগণ যারা ছিল তাদের যে বহু বছর ধরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিক্ষোভ জমে 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 ফুলে উঠেছিল সেইটা প্রকাশ করার একটা পথ পেল ব্রিটিশদের বিরোধিতার জন্য, মানে ব্রিটিশ বিরোধিতা করবার জন্য তাদের মধ্যে একটা মানে যেটাকে বলা হচ্ছে তারা পথ পেল যে আমরা আমাদের ক্ষোভ যে দুঃখ সেটা আমরা আলোচনা করব। টু গিভ ভেন্ট, ভেন্ট মানে আপনি শুনবেন যে ওই যেখান দিয়ে হাওয়া বেরোয় নল, ভেন্ট। গিভ ভেন্ট টু দেয়ার অপোজিশন টু ব্রিটিশ রুল, মানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের যে বিরোধিতা ছিল সেই জিনিসগুলোকে তারা করল। ইট ইজ দ্য ওয়াইড স্প্রেড পার্টিসিপেশন ইন দ্য রিভল্ট বাই পিজেন্ট্রি, এই বিদ্রোহে ওয়াইড স্প্রেড মানে কি খুব বৃহৎভাবে যারা অংশ নিয়েছিল বা ছড়িয়ে পড়েছিল যাদের মধ্যে, পিজেন্ট্রি মানে কৃষি, আর্টিসানস মানে যারা কারিগর ছিল, শপকিপার্স মানে যারা ছোট ছোট দোকানদার ছিল, ডে লেবারার্স মানে যারা দিন আনে দিন খাওয়া বলতে যাদের বোঝায় রোজ যারা কাজ করে, জমিনদার্স জমিদার যারা ছিল, রিলিজিয়াস মেন্ডিক্যান্টস, মেন্ডিক্যান্ট মানে হচ্ছে ভিক্ষাবৃত্তি, রিলিজিয়াস মেন্ডিক্যান্ট মানে যেমন ধরুন সাধু, ওরা এসে যেমন ধর্মীয় ভিক্ষা, যেমন ধরুন বৌদ্ধ ধর্মের কেউ আসলো কোনো বৌদ্ধ ভিক্ষু তাদের রিলিজিয়াস মেন্ডিক্যান্ট বলা হয়। প্রিস্ট অ্যান্ড সিভিল সার্ভেন্টস, প্রিস্ট মানে তো বুঝতেই পারছেন পুরোহিত, সেটা হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বলে ব্যাপার নয়, সবেতেই প্রিস্ট থাকে। সিভিল সার্ভেন্টস হুইচ গেভ ইট রিয়েল স্ট্রেংথ অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারেক্টার অফ এ পপুলার রিভল্ট, এই সমস্ত শ্রেণীর লোকজন জয়েন করার ফলে বিদ্রোহটা একটা মানে পপুলার বলতে কি মানে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে, এটার শক্তিও জনগণ থেকে এসছে। হেয়ার দ্য পিজেন্টস অ্যান্ড পেটি জমিনদার্স, এই যে এই লাইনটা এবার, হেয়ার দ্য পিজেন্টস মানে এখানে চাষিরা এবং পেটি জমিনদার মানে পেটি মানে ছোট 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 অপরাধ, পেটি ক্রাইম এরকম ভাবে বলা হয়। পেটি জমিনদার্স গেভ ফ্রি এক্সপ্রেশন টু দেয়ার গ্রিভেন্সেস বাই অ্যাটাকিং দ্য মানি লেন্ডার্স অ্যান্ড জমিনদার্স হু হ্যাড ডিসপ্লেসড দেম ফ্রম দ্য ল্যান্ড। এবার আমরা আগের ক্লাসগুলোতে আপনাদের আলোচনা করে বলেইছিলাম যে মানি লেন্ডার্সরা কিভাবে, বা ওই যে সানসেট ল, যদি আপনারা যারা ক্লাস করেছেন তাদের মনে আছে, তো কিভাবে তারা একটা জমিদারের হাত থেকে আর একটা জমিদারের হাতে জমি চলে যেত, কিভাবে জমিদারিত্ব চলে যেত, এই যে ব্যাপারগুলো ছিল। তাহলে চাষিরা ধার নিয়েছিল কার থেকে, মানি লেন্ডার্স বা মহাজন থেকে, সুদখোর যারা, আর জমিদাররা যেহেতু তাদের জমি চলে গিয়ে অন্য লোক জমিদার হয়ে গেছে তাদের বিরুদ্ধে মানে লড়াই করে অ্যাটাক করে ব্রিটিশ বিরোধী যে তাদের মনোভাবটা সেটা এইভাবে তারা বার করছিল। কারণ কি যখনই বিচার চাইতে যাওয়া বা কিছু ব্যাপারের জন্য কোনো অসুবিধা হতো, পুলিশ তারপরে যে বিচার ব্যবস্থা ছিল ব্রিটিশদের আমলে, তারা কখনোই কৃষকদের পক্ষ নিত না, তারা জমিদার বা মানি লেন্ডার্সদের পক্ষ নিত। অ্যাজ এ রেজাল্ট কৃষকরা দিনের পর দিন শোষিত হতে থাকতো, তাদের জমি চলে যেত। তো এইবার যখন ওরা সুযোগ পেল, ওরা তখন দেখলো যে ব্রিটিশ বা পুলিশ বা ব্রিটিশ সেনা তো আর এই মানি লেন্ডার্সদের রক্ষা করবে না। আব আয়া হে উঠ পাহাড়কে নিচে, ব্যাস বেজায় মারামারি শুরু হয়ে গেল। তারপরে হচ্ছে এখানটা পড়ছে এবার, they took advantage of the revolt to destroy the money lenders account books, মানে সে হিসাব খাতাগুলোকে ধ্বংস করে দিল, যেখানে যে যেখানে সই করে ধার নিয়েছিল সেসব কাগজপত্র জ্বালিয়ে দিল, কারণ কাগজ নেই তো কোনো প্রমাণ নেই। আমাদের ভারতবর্ষে একটা মহান ব্যাপার হচ্ছে, আপনি যদি ট্রেনে বাসে বা সরকারি চাকরিতে বলেন যে আমি কি বলে আমি যে কি বলে না দিব্যাঙ্গ বা আমি হ্যান্ডিক্যাপ, আপনাকে কোনো সুযোগ দেওয়া হবে না। যেই আপনি একটা কাগজ নিয়ে আসবেন যেখানে লেখা আছে আপনি দিব্যাঙ্গ, তখন আপনাকে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ কিনা আইন অনুযায়ী কাজ হবে, উইদাউট আইন কোনো কাজ হবে না। সে ভালোই একটা লোকের পা নেই, কিন্তু যেহেতু তার কাছে সার্টিফিকেট নেই সে কোনো সুবিধা পাবে না। আমাদের দেশের এই এক বড় দুঃখ। তো যাই হোক, দে অলসো অ্যাটাক দ্য ব্রিটিশ এস্টাবলিশড নিউ ল কোর্টস, রেভিনিউ অফিসেস অ্যান্ড রেভিনিউ রেকর্ডস অ্যান্ড পুলিশ স্টেশন, মানে পুলিশ স্টেশন বলতে পুলিশ থানা, তারপরে হচ্ছে যেখানে ট্যাক্স কালেক্ট হতো, জমি জমার যেগুলো হচ্ছে রেভিনিউ অফিসেস, ব্রিটিশদের স্থাপিত কোর্ট, সব কিছুকে একদম মানে ব্রিটিশদের যত সিম্বল ছিল হোয়াইট ওয়াশ করে দেওয়া হলো, মানে কোনো রকম ব্রিটিশদের চিহ্ন থাকবে না।
শুধুমাত্র ব্রিটিশ সেনা বা ব্রিটিশ পুলিশই না, তাদের সঙ্গে সম্পর্কিত বা তাদের থেকে তৈরি হওয়া সব কিছুকে একদম আউট করে দিতে হবে। এবং এটা শুধুমাত্র সিপাহীদের পক্ষে সম্ভব হয়নি, এটা জনগণও তাদের সাপোর্টে ছিল বলে তাই। According to one estimate, the total number of about 150,000 men বা 1,50,000 মানুষরা who died fighting the English in Awadh, over 1 lakh were civilians। মানে 1.5 লক্ষ লোক যারা মারা গিয়েছিল ওই অযোধ্যা বা অবধে যুদ্ধ করতে করতে, তাদের মধ্যে ছিল হচ্ছে প্রায় 1 লাখ সিভিলিয়ান ছিল বা সাধারণ মানুষ ছিল। আচ্ছা দেখে নি আর কে কিছু বলেছে? না, আর কেউ কিছু বলছে না। ভালো। তারপর হচ্ছে স্টর্ম সেন্টার্স অ্যান্ড লিডার্স অফ দ্য রিভল্ট, এখান থেকে কিন্তু WBCS এ প্রশ্ন আসেই, মানে 1 বছর ছেড়ে ছেড়ে মেনের কথা বলছি। অ্যাট দিল্লি দ্য নমিনাল অ্যান্ড সিম্বলিক লিডারশিপ, কালকে আলোচনা করেছি নমিনাল আর সিম্বলিক লিডারশিপটা কেন, কি কারণে তাদের রাখা হয়েছিল, তার সামনে কি বলে বাহাদুর শাহকে রেখে নিজের সুবিধা কে কিরকম ভাবে বার করছিল সব আমরা আলোচনা করেছি কাল। Mughal Emperor Bahadur Shah, but the real command lay with the court of soldiers headed by General Waqt Khan। মানে বাহাদুর শাহকে নামমাত্র মুখ্য বা প্রধান হিসেবে রেখে দিয়ে আসল ক্ষমতা ছিল কোর্ট অফ সোলজার, মানে সেনাদের দরবারে, মানে যে সেনাদের একটা দরবার ছিল যেটা জেনারেল ওয়াক্ত খান বা সেনাপতি ওয়াক্ত খান তার সেনা সামর্থ্য নিয়ে যে মানে আসল ক্ষমতাটা তার হাতে ছিল। Who led the revolt of Bareilly troops and brought them to Delhi। তাহলে বরেলির যে সেনা ছিল তাদেরকে তিনি নেতৃত্ব দেন এবং তাদের দিল্লিতে নিয়ে এসে তিনি দিল্লির হয়ে, এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে জেনারেল ওয়াক্ত খান কোন এলাকার লিডার ছিলেন, আপনি নিশ্চিন্তে দিল্লি লিখে দেবেন। আপনি ওই বরেলি থেকে এনেছিল স্যার ওইসব বলবেন না, ডাইরেক্ট দিল্লি লিখে দেবেন, মানে অপশনে যা থাকবে গোল। The court consisted of 10 members, 6 from army, 4 from civilian departments। তাহলে এই যে জেনারেল ওয়াক্ত খান ছিলেন প্রধান এবং তার যে সভাসদরা ছিলেন তার মধ্যে 6 জন বা 10 জন মেম্বারের মধ্যে 6 জন সেনা থেকে আর 4 জন সিভিলিয়ান ডিপার্টমেন্টস থেকে। The court conducted the affair of state in the name of emperor, মানে সম্রাটের নামে কাজ চালিয়ে যাচ্ছিল, যেরকম ভাবে আমাদের প্রধানমন্ত্রী কাজ করেন কিন্তু in the name of his majesty the president। Emperor Bahadur Shah was perhaps the weakest link in the chain of leadership of the revolt। মানে তিনি সবথেকে দুর্বলতম অংশ ছিলেন। His weak personality মানে হচ্ছে ব্যক্তিত্ব, তার দুর্বল ব্যক্তিত্ব, old age and lack of leadership qualities মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল না, created a political weakness at the nerve center of revolt and did incalculable damage to it। মানে বিদ্রোহের যেটা নার্ভ সেন্টার, মানে যেটাকে নাড়ি বলতে পারেন বা যেটাকে একদম পুরো মুখ্য কেন্দ্র বলতে পারেন, সেইখানে এমন দুর্বলতা বা তার এই লিডারশিপ না থাকার লিডারশিপ কোয়ালিটি না থাকার যে ব্যাপারগুলো খুবই ইনক্যালকুলেবল, মানে মানে আর হিসাবের বাইরে, আর হিসাব করা যাবে না যে কত ক্ষতি হয়েছে। অ্যাট কানপুর ন্যাচারাল চয়েস ওয়াজ নানা সাহেব, তাহলে কানপুরের লিডার নানা সাহেব, ভালো করে বুঝতে হবে। দ্য অ্যাডপ্টেড সন অফ লাস্ট পেশওয়া বাজিরাও দ্বিতীয়, he was refused the family title and banished from Pune। আর তাকে ওই যেহেতু ওই কি নাম সত্য বিলোপ নীতি এনেছিলেন, সত্য বিলোপ নীতি কে এনেছিল কেউ বলতে পারে? যদিও আমরা এখনো পড়াইনি, কেউ লিখে হোক বা ডালহৌসি, লর্ড ডালহৌসি, ঠিক আছে। এবার লর্ড ডালহৌসি যখন সত্য বিলোপ নীতি আনলেন, এসেই বললেন যে যাদের সন্তান নেই তারা নিতে পারবে না, আর যারা কোম্পানির সঙ্গে কোনো চুক্তিতে নেই তারা নিতে পারবে। দেখুন যাক, যখন পড়াবো তখন আর ডিটেলসে বলবো। এবার নানা সাহেব তো মানে রাজা টাইটেল, হ্যাঁ, বা তো রাজ্য থেকে বিতাড়িত হলেন, ব্যানিশড মানে বিতাড়িত, and was living near Kanpur। Nana Sahib expelled the English from Kanpur, proclaimed himself Peshwa, acknowledged Bahadur Shah as the Emperor of India and declared himself to be his governor। মানে তিনি নিজেই সব করে ফেললেন, তিনি বললেন কি কানপুর থেকে ইংলিশ হাটাও, মানে হাটিয়ে দিলেন, তিনি নিজেকে গভর্নর বলে ঘোষণা করলেন এবং কার গভর্নর? ভারত সম্রাট বাহাদুর শাহের গভর্নর বলে ডিক্লেয়ার করলেন নিজেকে। স্যার হজ হুইলার বা হুজ বা হিউজ আপনি এভাবে উচ্চারণ করতে পারেন,
এ ছিল সেনাপতি কমান্ডিং ইন at the station surrendered on 27 1857 and was killed on the same day. আচ্ছা, বেগম হযরত মহল পরীক্ষায় কিন্তু আসবেই, কে কোথাকার লিডার ছিল? বেগম হযরত মহল took over the reins at লখনৌ, মানে লখনৌতে রাজত্বভার কে গ্রহণ করলেন? বেগম হযরত মহল লখনৌতে রাজত্বভার গ্রহণ করলেন। Where the rebellion broke out on June 4 1857, the popular sympathy overwhelmingly in favor of the deposed নবাব, মানে বেগম হযরত মহল তো বেগম মানে কেউ তো নবাব ছিল তার হাজবেন্ড, তো তার সন্তান যিনি ছিলেন তার মানে তো সন্তান না, তার যে হাজবেন্ড ছিলেন তাকে ডিপোজড করা হলো এবং তার যে পুত্র মানে বীরজিস কাদির, এটা কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই বছর এসেছিল। ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে 2020-তে এই বীরজিস কাদিরের প্রশ্নটা এসেছিল। Her son বীরজিস কাদির was proclaimed the Nawab and a regular administration was organized with important offices shared equally by Muslims and Hindus। মানে তখন বীরজিস কাদিরকে ওই লখনৌয়ের নবাব বলে ঘোষণা করা হলো, দিয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাডমিনিস্ট্রেশন সাজানো হলো এবং গুরুত্বপূর্ণ অফিসগুলো হিন্দু মুসলিম মিলে চলছিল। এবার তার মানে জিনিসটা বুঝুন, এইখানটা এই লাইনটার কথাটা খুব ভালো করে বুঝুন। উইথ ইম্পর্টেন্ট অফিসেস শেয়ার ইকুয়ালি শেয়ার্ড বাই হিন্দুজ অ্যান্ড মুসলিম, অর্থাৎ হিন্দু মুসলিমদের মধ্যে যে দাঙ্গা, যে মারামারি বা যে রাইটসের ব্যাপারগুলো আমরা আজকে উইটনেস করছি দেশের মধ্যে স্বাধীনতার সময় বা বাংলাদেশে বা পাকিস্তানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু 1857-র আগে ছিল না। হিন্দু মুসলিম উভয় পক্ষকে, এবার আপনি বলবেন স্যার একটা দুটো ইনসিডেন্ট আপনি দেখাতে পারেন যে না ছিল না, ওটা আলাদা বিষয় বলছি। মানে এই যে গণহারে যে একজন মুসলিম ভাই মনে করছেন যে হিন্দুরা এসে আজকে আমাকে মেরে ফেলবে বা হিন্দু মনে করছে যে মুসলিমরা এসে আমাকে মেরে ফেলবে, এই যে ভয়ের পরিস্থিতিটা, এটা কিন্তু 57-র পর থেকে ব্রিটিশরা ডেলিবারেটলি ক্রিয়েট করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির আন্ডারে। আগে কিন্তু যে সম্রাট এসছে সে হিন্দু হোক বা মুসলিম, সে উভয়কেই অত্যাচার করেছে, উভয়ের থেকেই ট্যাক্স কালেক্ট করেছে। ম্যাডাম ট্যাক্স কালেক্ট করতে গিয়ে ট্যাক্স দিয়ে দিতে পারেনি, হিন্দু মুসলিম বলে ব্যাপার নেই, উভয়কেই অত্যাচার করা হয়েছে। যে হিন্দুদের ছেড়ে দিলাম আর মুসলিমদের করলাম এরকম হয়নি, কিন্তু ব্রিটিশরা ডেলিবারেট ভাবে হিন্দু মুসলিমকে কিন্তু ভাগাভাগি করার চেষ্টা করেছে। এইটা হচ্ছে টার্নিং পয়েন্ট। হেনরি লরেন্স দ্য ব্রিটিশ রেসিডেন্ট, the European inhabitants and a few hundred loyal sepoys took shelter in the residency, মানে কিছু ব্রিটিশদের প্রতি অনুগত সেপাই ইউরোপিয়ান যারা তখন নাগরিক ছিল আর হেনরি লরেন্স তারা রেসিডেন্সি বলতে লখনৌতে যে রেসিডেন্সি ছিল, মানে যেখানে প্রত্যেকটা রাজ্যের মধ্যে একজন করে ব্রিটিশ প্রতিনিধি থাকবে, সে সমস্ত কিছু বিচার টিচার করে দেখবে, এই যে নর্মাল যে ব্যাপারটা, তো সে হচ্ছে রেসিডেন্ট বলা হয়। And a few hundred loyal sepoy took shelter in the residency. The residency was besieged. Besieged মানে কি? Besieged মানে হচ্ছে অবরোধ করা। তাহলে রেসিডেন্সিটা অবরোধ, besieged by Indian rebels and Sir Henry was killed during the siege. মানে যখন অবরোধ করেছিল তখন মেরেই ফেলা হলো। The command of the besieged garrison মানে দুর্গ, developed on devolved মানে পড়লো আর কি, তারপর ব্রিগেডিয়ার ইংলিশ who held out against the heavy odds. The early attempts of Sir Henry Havelock and Sir James Outram, এই দুটো খুব বড় জেনারেল, ভালো করে মনে রাখতে হবে। হেনরি হ্যাভলক আর স্যার জেমস আউটরাম, পুরো পরীক্ষাতে হয়তো অপশনে হ্যাভলক দিয়ে দেবে আর আউটরাম দিয়ে দেবে, এই হেনরি বা জেমস নাও দিতে পারে। খুব বড় ব্রিটিশ সেনাপতি এরা। To recover Lucknow met with no success. প্রথমে এরা চেষ্টা করেছিল লখনৌ উদ্ধার করার, কিন্তু সফলতা পায়নি। ফাইনালি স্যার কলিন ক্যাম্পবেল, এই নামটাও খুব বড় নাম, দাঁড়ি মুছালা ছবি পাবেন যদি ইন্টারনেটে সার্চ করেন। The new commander in chief evacuated the Europeans with help of গোর্খা রেজিমেন্টস। তার মানে যে গোর্খা রেজিমেন্ট যারা ছিল সেই মুহূর্তে, যারা গোর্খা নেপাল বা ওই, বা তখন তো নেপাল আলাদা দেশ না, তখন মানে ওই যে যেরকম পেরেছে ব্রিটিশ দখল করে নিয়েছে নেপালিরা, যদিও হ্যাঁ, তো গোর্খা রেজিমেন্টস এর হেল্প দিয়ে এটা করেছিল, মানে গোর্খারা কিন্তু এই ব্যাপারটাই ওদের হেল্পই করেছিল মোটামুটি। In March 1858 the city was finally recovered by British, but guerrilla activity continued till September of the same year. Guerrilla activity মানে কি?
মানে তখন আর সেনাবাহিনীর সম্মুখে যুদ্ধ করছে না। এই ধরুন হয়তো 4টে সেনা যাচ্ছে, পিছন থেকে আমরা সব লুকিয়ে বসে আছি, ধরে মেরে ফেললাম, অ্যাম্বুশ করে দিলাম, এটাকে গরিলা ট্যাকটিক্স বলে। সামনাসামনি যুদ্ধতে আমরা করতে পারছি না, কিন্তু আমরা এইভাবে করা আর কি। বারেলি খান বাহাদুর, a descendant of the former ruler of Rohilkhand, was placed in command, not enthusiastic about pension being granted by British. মানে ব্রিটিশরা তার রাজত্ব ছিনিয়ে নিয়ে তাকে একটা পেনশন দিয়েছিল এবং পেনশনের সে মোটেই খুশি ছিল না, স্থায়ী ব্যাপার, রাজ্য রাজার ব্যাপার। He organized an army of 40,000 soldiers and offered stiff resistance to British. মানে 40,000 সেনা নিয়ে ব্রিটিশ বিরোধী শুরু হয়। তারপরে জায়গাগুলো দেখুন, এক হচ্ছে বারেলি, তারপরে হচ্ছে এখানে লখনৌ, এখানে হচ্ছে কানপুর, আর এখানে দিল্লি। তার মানে কি উত্তর ভারতের এই জায়গাগুলো খুব বেশি করে প্রভাবিত হয়েছে। ইন বিহার, the revolt was led by Kunwar Singh, the zamindar of Jagdishpur, an old man in his 70s. He nursed a grudge. Nurse মানে কি? নার্স মানে হচ্ছে প্রতিপালন বা রক্ষা। যেমন রক্ষা ঠিক বলা উচিত নয়, প্রতিপালন বললেই সঠিক হয়। যেমন আপনি শুনে থাকবেন নার্সারি, অর্থাৎ কিনা যেখানে গাছগুলোকে বড় করা হয়, প্রতিপালন করা হয়, তারপর সেখান থেকে গাছ নিয়ে এসে আপনি বাড়িতে লাগান, নার্সারি, ওই হিসাবে নার্স। আর হাজবেন্ড শব্দের মানে কি আমি একটু জানতে চাই, আমাদের যেখানে যে কজন আছে, হাজবেন্ড শব্দের মানে কি? কেউ কিছু বলছে না, কেউ আনমিউটও করছে না, সব কি ঘুমিয়ে গেল? ভাষায় প্রকাশ করা যাবে না। আর আর কিছু না। আচ্ছা, এবার আপনার হয়ে গেছে, বাকি আমি অন্য কারো থেকে জিজ্ঞেস করছি। হাজবেন্ড শব্দের মানে কি? আচ্ছা, কেউ রিস্ক নিতে চাইছে না। এক তো সবাই আপনারা জানেন যে পতিদেবকে বলা হয় হাজবেন্ড বা বরকে বলা হয়, আর হাজবেন্ড শব্দের মানে হচ্ছে রক্ষাকর্তা। যেমন ধরুন অ্যানিম্যাল হাজবেন্ডারি, তার মানেটা কি? যে পশু পাখি বা প্রাণীদের রক্ষা করা হচ্ছে যেখানে, অ্যানিম্যাল হাজবেন্ডারি বলা হয়। ঠিক আছে, আমরা শুধু একটা শব্দ নিয়ে মারামারি করে ফেলছি। তো সেরকম ভাবেই আর কি জিনিসগুলো জানা যায়। তা নার্স এ গ্রাজ মানে কি? একটা মানে সেই মনোক্ষুণ্ণতা, একটা রাগ, একটা ক্ষোভ, ক্ষোভ বলে সঠিক হয়, এগেনস্ট ব্রিটিশ হু হ্যাড ডিপ্রাইভড হিম অফ হিজ এস্টেট। মানে তার যে রাজত্ব ছিল বা তার যে জমি জমা ছিল, এস্টেটস, সেখান থেকে ব্রিটিশরা তাকে বঞ্চিত করে। আচ্ছা, এতক্ষণে মেসেজ আসলো, কি লিখেছেন দেখি? প্রতিপালন, প্রতিপালন, আচ্ছা আচ্ছা, ঠিক। হি আনহেজিট্যান্টলি মানে কোনো একদম পুরো কোনো সংকোচই নেই, সংকোচহীন ভাবে জয়েন্ট সেপাইস হোয়েন দে রিচড আরা ফ্রম দিনাপুর বা দানাপুর। এখনো অব্দি হাওড়া দানাপুর ট্রেন যায় একটা। তাহলে যখনই সেনারা আরা থেকে মানে দানাপুর থেকে আরায় এসে তাকে বললো যে আপনি লিডার হন, বলে হ্যাঁ একবারে আমি রেডি। কেন ওরও রাগ ছিল। মৌলভী আহমদুল্লাহ of Faizabad was another outstanding leader of the revolt. He was native of Madras and had moved to Faizabad in the north, where he fought a stiff battle against British troops. মানে যেটা একটা খুব দৃঢ় যুদ্ধ বা কঠিন যুদ্ধ ব্রিটিশদের বিরুদ্ধে করেছিলেন। মাদ্রাজের লোক ছিলেন, ফাইজাবাদ ইউপিতে চলে যান। He emerged as one of the revolt's acknowledged leader. Acknowledged মানে কি? স্বীকৃত, মানে তাকে স্বীকার করা হয় যে তিনি সত্যিই লিডার ছিলেন। দেখবেন চিঠির সঙ্গে অ্যাকনলেজমেন্ট স্লিপ পাঠানো হয়, আপনি যখন স্পিড পোস্ট নেন ওই স্লিপে সই করে দিতে হয় বলে, তার মানে কি আপনি পেয়েছেন, ওটাকে বলে অ্যাকনলেজমেন্ট, মানে স্বীকার করা। অ্যাকনলেজড লিডার ওয়ান্স ইট ব্রোক আউট ইন আওয়াধ ইন মে 1857, মানে তিনি অবধে যখন এই বিদ্রোহটা শুরু হলো তখন তাকে বলা হলো লিডার, সবাই স্বীকার করলেন। The most outstanding leader of the revolt was Rani Lakshmibai, who assumed the leadership of the sepoy at Jhansi. মানে ঝাঁসি রানী লক্ষ্মীবাই আমরা শুনেই ছোট থেকে। Lord Dalhousie, the Governor General, had refused to allow her adopted son to succeed to the throne after her husband Raja Gangadhar Rao died. তো গঙ্গাধর রাও মারা যাওয়ার পর তাকে মানে তিনি একটা পুত্র সন্তানকে অ্যাডপ্ট করে রাজ্যটা হাতে রাখতে চেয়েছিলেন, যেটা লর্ড ডালহৌসি নাকচ করে দেন। and had annexed the state by application of the infamous
এবং অ্যানেক্সড মানে কি দখল করেছিলেন স্টেট বাই অ্যাপ্লিকেশন মানে কি অ্যাপ্লিকেশন মানে তো আবেদনপত্র ঠিক আবেদন হবে না এখানে প্রয়োগ করা হবে এখানে দ্য ইনফেমাস মানে হচ্ছে কুখ্যাত ডক্ট্রিন অফ ল্যাপস মানে সত্য বিলোপ নীতি driven out ঝাঁসি by British forces she gave the battle cry मैं अपनी ঝাঁসি नहीं दूंगी মানে তিনি ব্রিটিশ সৈন্যদের প্রথমে ভাগিয়ে দিয়ে তিনি একটা মানে বললেন যে আই শ্যাল নট গিভ অ্যাওয়ে মাই ঝাঁসি আর বাকি তো আপনি বুঝতেই পেরেছেন she was joined by তাঁতিয়া টোপি বা তাঁতিয়া টোপ a close associate of নানা সাহেব after the loss of কানপুর তাহলে দেখুন কানপুর হেরে যাওয়ার পর তাঁতিয়া টোপ কিন্তু মানে ঝাঁসি রানীকেই এসে জয়েন করেছিলেন তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে যেমন 19 প্রশ্নটা এসেছিল WBCS এর প্রিলিতে যে তাঁতিয়া টোপি নাকি নানা সাহেব কে কানপুরের লিডার ছিলেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই শব্দটা ইউজ করব নানা সাহেবই ছিলেন তাঁতিয়া টোপ তার সহকারী ছিলেন The Rani of Jhansi and Tatia Top march towards Gwalior. March towards মানে সেনা নিয়ে যাওয়া মার্চ মানে তো হেঁটে যাওয়া ঠিকই আছে তো একাধিক সেনা নিয়ে মার্চ করে যাওয়া towards Gwalior where they were held by Indian soldiers মানে ভারতীয় সোলজার যারা ছিল তাদের সঙ্গে একসঙ্গে জুটলো The Sindhia the local ruler however decided to side with the English and took shelter at Agra ভালো করে লাইনটা বলে দিচ্ছি কারণ আছে সিন্ধিয়া এই সিন্ধিয়া নামটাতে কারো কিছু মনে পড়ছে সিন্ধিয়া নামে কারো কিছু মনে পড়ছে ইনি তো গোয়ালিয়রের শাসক ছিলেন আর ইনি হচ্ছে ইংরেজের সাথে হাত মিলিয়েছেন সেটা আমি বুঝলাম আর সুশোভন কি বলছেন রিসেন্ট হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক পলিটিক্যাল ক্যারেক্টার এক্স্যাক্টলি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্যার যদি প্রেজেন্ট টাইমে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে কংগ্রেসের লিডার সে হচ্ছে এই সিন্ধিয়া বংশধর ওরা অবশ্য ওদের স্পেলিংটা লেখে SCINDIA মানে এখানে SIN লিখেছে তো ওরা স্পেলিংটা লেখে SCIN কেন কি অত বড় রাজনৈতিক পরিবারকে তো রাখানো যাবে না ওই জন্য ওরা স্পেলিংটা বইয়ের স্পেলিংটা এরকম হয়েছে কিন্তু অরিজিনাল যারা সিন্ধিয়া তারা SC লেখে তারপর INDIA আর মাঝখানে H লেখে না এরা কিন্তু সে মানে টুক মানে সাইড দেখুন ডিসাইডেড টু সাইড উইথ ইংলিশ মানে ব্রিটিশদের সমর্থন করেছিলেন যাতে ব্রিটিশরা রুল করতে পারে ভালো করে বুঝে রাখা উচিত আপনাদের নানা সাহেব was proclaimed the পেশওয়া and plans were chalked out for a march to the south পেশওয়া ঘোষণা করা হলো নানা সাহেবকে এবং দক্ষিণে যাওয়ার জন্য দক্ষিণ মানে দক্ষিণ ভারত না মানে ওই জায়গা থেকে আস্তে আস্তে দক্ষিণে মহারাষ্ট্র বা আরো যদি যাওয়া যায় গোয়ালিয়র was recaptured by English in June 1858 তো লোকাল রুলার গোয়ালিয়র সেই যদি মানে রেজিস্ট্যান্স না করে ব্রিটিশকে হেল্প করে তো রিক্যাপচার করা খুব সোজা হবে the sacrifices made by the common masses were immense and innumerable যারা সাধারণ মানুষ যত বলিদান দিয়েছে যত মানে ইমেন্স মানে প্রচন্ড পরিমাণে বেশি মানে ইমেন্সের আরো মানে হয় আর ইননাম্বারেবল মানে অসংখ্য the name of Shah Mal a local villager in Pargana Baraut যেটা বাগপত উত্তরপ্রদেশ বর্তমানে is most notable he organized headman and peasants headman মানে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান বা গ্রামের মুখ্য ব্যক্তি হেডম্যান হিটম্যান না কিন্তু হেডম্যান and peasants of 84 villages মানে 84টা গ্রামের কৃষক আর তাদের যে সব মানে যেটাকে পাঞ্চ বলা হয় হ্যাঁ গ্রামের হেড তাদের একত্র করলেন referred as 84 দেশ মানে 84 খানা দেশ বলে সেটাকে বোঝানো হতো marching at night from village to village up urging people মানে অনুরোধ করা বা বলা to rebel against British hegemony ব্রিটিশ হেগেমনি মানে ব্রিটিশ ভ্রাতৃত্ববোধের মধ্যে আর কি মানে আমিও গায়ের চামড়া আমরা আগের দিনই আলোচনা করেছি যে আমার গায়ের চামড়া হয়তো ব্রাউন কিন্তু টেস্ট টাচ আর শিক্ষায় আমি পুরো ব্রিটিশ তাই যে ব্রিটিশ ভাই ভাই এই ভ্রাতৃত্ববোধের উপরে আমরা মানে বিদ্রোহ করব the people attacked government buildings মানে সরকারি কার্যালয় destroyed bridges over rivers ব্রিজ ভেঙে দিল and dug up metal roads মানে কি পিচ রাস্তা
মানে কাঁচা রাস্তা আর পাকা রাস্তা হয়, তো মেটাল রোড পিচ রাস্তা। এবার বলবেন স্যার পিচ রাস্তা কেন সিমেন্টের নয় কেন? তখন সিমেন্টের রাস্তা হতো কিনা আমার জানা নেই, কিন্তু পিচ রাস্তা হতো আমার জানা আছে। সেই জন্য আমি ঠিক দায়িত্ব নিয়ে বলতে পারছি না যেটা পিচ রাস্তা না সিমেন্টের রাস্তা। partially to stop government forces from coming into the area, রাস্তা খুঁড়ে দিলাম, ব্রিজ ভেঙে দিলাম, সরকারি অফিস দখল করলাম, তাহলে সেনারা আসতে পারবে না। and partly because bridges and roads were viewed as symbols of British rule, ব্রিজ আর রাস্তাগুলো ব্রিটিশরা তৈরি করেছে, তাহলে ওগুলোও ধ্বংস করো, ব্রিটিশ রুলটাও ধ্বংস হয়ে যাবে। Shah Amal sent supplies to the mutineers in Delhi and prevented all officials communication between British headquarters and Meerut. শাহমাল কি করলেন? সাপ্লাইজ মানে রসদ, যুদ্ধের জন্য যে খাবার, গুলি বন্দুক যা দরকার পড়ে, রসদ। মিউটিনিয়ার্স, এবার মিউটিনি থেকে মিউটিনিয়ার্স, মিউটিনি মানে বিদ্রোহ। এবার দেখুন রিভল্ট, রিবেল, মিউটিনি পার্থক্য আছে। মিউটিনি মানে হচ্ছে সেনারা তাদের কমান্ডিং অফিসারের নির্দেশ মানতে অস্বীকার করলে মিউটিনি বলা হবে, কিন্তু আমি যদি বিদ্রোহ করি তাহলে সেটাকে মিউটিনি বলা হবে না, সেটাকে বলা হবে রিবেলিয়ান বা রিবেল, ঠিক আছে, বা মাওবাদী এরম বলা হবে। তো যাই হোক, এইবার তো এই মিউটিনিয়ার্সরা দিল্লিতে তাদের খাবার টাবার পাঠিয়েছিল, আর সমস্ত অফিসিয়াল কমিউনিকেশন মানে কি, তার মানে হচ্ছে যেগুলো ওই দিল্লি আর এর মধ্যে যে সমস্ত চিঠি চালাচালি হচ্ছিল, যে পজিশন জানা না জানা, হ্যাঁ, তখন পায়রা ইউজ করতো কিনা আমি জানি না, তো নিশ্চয় কিছু একটা ব্যাপার ছিল। He made his headquarters at the bungalow of an irrigation department. ইরিগেশন ডিপার্টমেন্ট বা সেচ বিভাগের মানে কি বলে অফিসটাকেই নিজের বাংলোটাকেই নিজের কাজ করলো। ব্যাংকস অফ যমুনা and supervised and controlled his operations from there, মানে যমুনা নদীর তীরে, যমুনা নদীর মাধ্যমে সমস্ত খাবার টাবার এসবগুলো পাঠাতো দিল্লিতে, আর কোনো রকম চিঠিপত্র আসলে খপ করে ধরে ফেলতো। ইনফ্যাক্ট দ্য বাংলো ওয়াজ টার্নড ইনটু এ হল অফ জাস্টিস, মানে একটা বিচারালয়ে পরিণত করা হলো। রিজলভিং ডিসপিউটস অ্যান্ড ডিসপেন্সিং জাজমেন্ট, মানে যার যেরকম কেস অসুবিধা যা আছে সেই সমস্ত নিয়ে কাজকর্ম হতো, বিচার ব্যবস্থা। He also organized an effective network of intelligence মানে গুপ্তচরেদের যে ব্যাপারগুলো আছে, বা সিক্রেট সার্ভিস, for a short duration. The people of area felt the British rule was over, মানে ও ওখানে বিচার ব্যবস্থা বা এই সমস্ত ব্যাপার এমন অর্গানাইজ করলো, লোকে ভাবলো বলে ব্রিটিশ সাম্রাজ্য চলেই গেল, শেষই হয়ে গেল। Their own rule had come, এবং তাদের নিজের শাসন ফিরে এসেছে। Unfortunately, in July 1857, Shah Amal was killed by an English officer, মানে একজন ব্রিটিশ অফিসার তাকে মেরে ফেলে। ডানলাপ তার নাম। It is alleged that Shah Amal's body was cut into pieces. Alleged মানে কি, এটা বলা হয় বা অভিযোগ করা হয়। Alleged লিখেছে তার কারণ এর কোনো প্রমাণ নেই, পাওয়া যায়নি। That Shah Amal's body was cut into pieces and his head displayed on July 21, 1857 to terrify the public. মানে তার বডি টুকরো টুকরো করে কাটা হয় এবং তার মুন্ডু ঝুলিয়ে রাখা হয় জনসমক্ষে, যাতে লোকে দেখে ভয় পায়। For more than a year, however, the rebels carried on their struggle against heavy odds. এক বছরেরও বেশি ধরে বিদ্রোহীরা নিজেদের মতো কাজকর্ম চালিয়ে গিয়েছিল। এবার সাপ্রেশন অফ দ্য রিভল্ট, কিভাবে বিদ্রোহটা দমন হলো। The revolt was finally suppressed. The British captured Delhi on September 20, 1857 after prolonged and bitter fighting. Prolonged মানে দীর্ঘস্থায়ী, আর bitter মানে খুবই তিক্ত যুদ্ধের পর। জন নিকলসন, the leader of siege, পরীক্ষায় আছে, হ্যাঁ, ভুল করলে চলবে না। Leader of siege was badly wounded and later succumbed to his injuries. Badly wounded মানে তো বুঝতেই পারছেন, লিডার অফ সিজ মানে হচ্ছে যিনি ওই কি বলে সিজ মানে হচ্ছে অবরোধ করেছিলেন। ব্যাডলি উন্ডেড মানে তিনি খুবই গভীরভাবে ক্ষতপ্রাপ্ত হয়েছিলেন। লেটার সাকামড মানে হচ্ছে হেরে গেলেন বা নতি স্বীকার করলেন তার ইনজুরিজ বা তার আঘাতের কাছে, অর্থাৎ তিনি মরে গেলেন আর কি। বাহাদুর শাহ ওয়াজ টেকেন প্রিজনার, বাহাদুর শাহকে যুদ্ধবন্দী করা হলো। দ্য রয়্যাল প্রিন্সেস দেখুন প্রিন্সেস ডবল এস মানে হচ্ছে রাজকন্যা, আর শুধু সিঙ্গেল এস মানে কি রাজপুত্ররা। দ্য রয়্যাল প্রিন্সেস ওয়ার ক্যাপচার্ড অ্যান্ড বুচার্ড অন দ্য স্পট, মানে যারা রাজপুত্র ছিল বাহাদুর শাহের, যারা প্রজন্ম বা ছেলে সন্তান নাতি, ধরা হলো। এবং বুচার্ড মানে হচ্ছে কসাই, মানে যেরকম ভাবে কসাই মাংস কাটে ওরকম ভাবে একদম কেটে ফেললো ওদের।
পাবলিকলি শট অ্যাট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ বাই লেফটেন্যান্ট হাডসন হিমসেলফ, মানে জনসমক্ষে তাদের গুলি করে মারলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, মানে একদম সামনে থেকে। কে মারলে? লেফটেন্যান্ট হিমসেলফ। কেন? তার কারণ আজকে বাহাদুর শাহ মরে যায়, তাহলে তারপরের দিন এর ছেলেটাকে সামনে সিংহাসনে বসিয়ে আবার একটা বিদ্রোহ হবে। কেন? বাহাদুর শাহ তো নেই, তার ছেলে আছে, তার বংশ আছে। আমরা যেভাবে করি সিম্পল, আমরা আকবর, বাবর, মানে বাবর, তারপরে হুমায়ুন, আকবর যেভাবে করে এসেছি, তো ওই সেম জিনিস, মেরে ফেলো। দ্য এম্পায়ার ওয়াজ এক্সাইল টু রাঙ্গুন। এক্সাইল মানে একদম বিতাড়িত করে দিয়ে রাঙ্গুন রাখা হলো, যাতে কিনা লোকজন আরো আরেকবার সংঘবদ্ধ না হতে পারে। কারণ সম্রাটই তো নেই, কাকে দেখে সংঘবদ্ধ হবে? সিম্বলটাকে। ওয়ার হি ডাইড ইন 1862, যেখানে রেঙ্গুনেতেই মারা গেলেন। Thus the great house of Mughals was finally and completely extinguished. তার মানে কি, মুঘল সাম্রাজ্য এবং মুঘল বংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল, কারণ মুঘল বংশ আর কেউ থাকলো না তো পুরুষ। টেরিবল ভেঞ্জেন্স ওয়াজ wreaked. টেরিবল মানে অত্যধিক ভয়ঙ্কর, ভেঞ্জেন্স মানে হচ্ছে প্রতিশোধ, ওয়াজ wreaked on the inhabitants of Delhi. wrecked মানে কি? wrecked মানে হচ্ছে ধরুন যেখানে প্লেন ভেঙে গেল, প্লেন আকাশ থেকে পড়ে কোন একটা জায়গায় পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ওটাকে বলে রেক। বা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর যেভাবে ট্রেন আস্তে ছড়িয়ে থাকে, ওটাকে বলে ধ্বংসস্তূপ বা রেক। রেলিক্স মানে ধ্বংসস্তূপ, রেক মানে ভেঙে টুকরো টুকরো। অন দ্য ইনহ্যাবিটেন্টস অফ দিল্লি, মানে দিল্লির বাসিন্দাদের উপরে ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নেওয়া হলো। উইথ দ্য ফল অফ দিল্লি দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য রিভল্ট ডিসঅ্যাপিয়ার, মানে যে উপকেন্দ্র ছিল বা কেন্দ্র ছিল দিল্লি, মানে দিল্লি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিদ্রোহের কেন্দ্রটাও চলে গেল। আচ্ছা, কে টুং করলো মনে হলো একবার? না, কেউ কিছু টুং করেনি। ওয়ান বাই ওয়ান অল গ্রেট লিডার্স অফ রিভল্ট ফেল, একের পর এক সমস্ত বড় বড় নেতারা ধ্বংসপ্রাপ্ত হলেন বা মারা গেলেন। Military operations for recapture of Kanpur were closely associated with the recovery of Lucknow. মানে কানপুর আর লখনৌ এর মানে রিকভারিটা খুবই কাছাকাছি ছিল। অ্যাসোসিয়েটেড মানে সংযুক্ত। স্যার কলিন ক্যাম্পেল occupied Kanpur on December 6, 1857. Nana Sahib defeated at Kanpur, escaped to Nepal early in 1859, never to be heard of again. মানে নানা সাহেব কানপুরে হেরে গিয়ে পালিয়ে গেলেন নেপালে, যেটা 1859-এরই প্রথমে, এবং তারপরে তার সম্পর্কে আর কোনোদিন জানা যায়নি যে তার কি হলো, নেপালে গেলেন, নেপালের লোকেরা মেরে ফেললো, নাকি জঙ্গলে বাঘ খেয়ে নিল, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ব্যাস শেষ। মানে আমাদের কোনো রেকর্ড নেই, থাকলেও ব্রিটিশরা হয়তো গাপ করে দিয়েছে। His close associate Tatia Tope escaped into the jungles of central India, মধ্য ভারতের জঙ্গলে পালিয়ে গেলেন, and was captured while asleep in April 1859 and put to death. তিনি যখন ঘুমোচ্ছিলেন জঙ্গলের মধ্যে, তাকে ধরে মানে মেরে ফেলা হয়। The Rani Jhansi had died on the battlefield earlier in June 1858. Jhansi was recaptured by Huge Rose. এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। by 1859. Kunwar Singh, Waqt Khan, Khan Bahadur, Khan of Bareilly, Rao Sahib, brother of Nana Sahib, and Maulavi Ahmadullah were all dead, while the Begum of Awadh was compelled to hide in Nepal. মানে বাকি সবাই তো মরেই গেল, কুমার সিং, ওয়াক্ত খান, খান বাহাদুর খান অ্যান্ড রাও সাহেব সবাই মারা গেলেন। বেগম অফ আওয়াধকে বাধ্য করা হলো যাতে তিনি নেপালে লুকিয়ে পড়েন। At Benares, মানে বারাণসীতে, a rebellion had been organized which was mercilessly suppressed. একটা বিদ্রোহ মানে অর্গানাইজ মানে আয়োজন করা হয়েছিল, কিন্তু মার্সিলেস মানে একদম নির্দয় ভাবে দমন করা হলো। নির্দয় দমন মানে প্রচন্ড খারাপ অবস্থা। by Colonel Neil, who put to death all suspected rebels and even disorderly sepoys. এবং যারা কথা টথা শুনতো না সেই সেপাইগুলোকেও একবারে মেরে ফেললেন। বিদ্রোহ যারা করেছিল তাদের তো মেরেই ফেললেন। By the end of 1859, British authority over India was again fully re-established. 1859 মধ্যে ব্রিটিশ কর্তৃত্ব পুরো ভারতের মধ্যে আবার পুনঃস্থাপিত হলো। The British government had to pour immense supplies of men, money and arms into the country. pour মানে ঢালা বা ভর্তি করা। যেমন ধরুন আপনি এক জল নিয়ে একটা গ্লাসে ঢালছেন, তাহলে pouring of water into a glass, ওই pour, POUR. Immense supplies of men মানে অনেক বেশি তাকে লোকবল বাড়াতে হলো, টাকা দিতে হলো, মানে টাকা তো খরচা হবে, and arms মানে যুদ্ধাস্ত্র দেশের মধ্যে তারা আনলেন। Though the Indians had to later
রিপে দ্য এন্টায়ার কস্ট থ্রু দেয়ার ওন সাপ্রেশন, এবং এই সমস্ত খরচই ভারতবর্ষকে ট্যাক্সের মাধ্যমে পে করতে হয়েছিল। ওন সাপ্রেশন মানে ভারতীয় জনগণের কে মানে কি বলো দমন করে ব্রিটিশ সরকার এই টাকাটা পুরো তুলে নিয়েছিল। এবার রিভল্ট ফেল কেন করলো সেটার বক্তব্য। অল ইন্ডিয়া পার্টিসিপেশন ওয়াজ অ্যাবসেন্ট। আমরা আগেই বলেছি যে উত্তর ভারতের এই দিল্লি ইউপিরই কিছু জায়গা, একদিকে বিহার অব্দিও মোটামুটি একটা যেটা বলার মতন বিদ্রোহ বা ব্যাপার হয়েছিল, বাকি তো সব দক্ষিণ ভারত, মধ্য ভারত আর পাঞ্জাবের ওই সাইড গুলো, পাঞ্জাবটা ঠিক কিছুটা ছিল, পাঞ্জাবের ওই সাইডটা পুরোই তো হয় নিউট্রাল বা ব্রিটিশকে সমর্থন করেছে। The eastern, southern and western parts of India remain more or less unaffected. মানে পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম অংশ ভারতের more or less unaffected, মানে ওরা কিছুই করেনি, যেমন ছিল চুপচাপ বসছে। This was probably because the earlier uprising in those regions had been brutally suppressed by the company. Probably বলছে, হয়তো এই কারণে, not necessarily sure, হয়তো এই কারণে হয়েছে যে আগেকার যে বিদ্রোহ যেগুলো হয়েছিল সেগুলোকে কোম্পানি খুব মানে ব্রুটালি মানে হচ্ছে খুব একদম দয়াহীন ভাবে দমন করেছিল। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। এবার a class did not join, all classes did not join, certain classes and groups did not join and in fact worked against revolt, মানে কিছু কিছু শ্রেণীর মানুষেরা বিদ্রোহে যোগদান করেননি এবং কিছু কিছু মানে ক্ষেত্রে তারা বিদ্রোহের বিরুদ্ধেই কাজ করেছে। Big zamindars acted as breakwaters to storm. Breakwaters to storm মানে হচ্ছে আপনি এটা বুঝতে হবে, যেমন ধরুন একটা বড় সুনামি আসছে, এবার আমরা মাঝখানে কি করলাম, আমরা মাঝখানে একটা এমন গর্ত খুলে রাখলাম বা একটা বড় দেয়াল তুলে রাখলাম যাতে সুনামিটা প্রথমে এসে ওখানে ধাক্কা মারে, তারপরে ওই দেয়ালের পিছনে যারা আছে তারা মানে ক্ষতিগ্রস্ত হবে। তো ওই জমিদারগুলো ওইরকম ভাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ বা এইগুলোকে আটকেছিল। Even our talukdars backed off once promises of land restitution were spelled out. এমনকি অবধি যে তালুকদার যাদের জমি জমা ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ সরকার, যখন বললো যে না আবার যার যা জমি ছিল ফেরত দিয়ে দেবো, বললো অনেক ঝামেলা হয়ে গেছে, চলো বাড়ি চলো। মানি লেন্ডার্স অ্যান্ড মার্চেন্ট সাফার্ড দ্য wrath of mutineers. wrath মানে কি রাগ বা মানে ও যেটাকে বলা হচ্ছে তার wrath মানে ঠিক রাগ না, মানে যে ভীষণ উত্তেজনা বা যেগুলো ছিল, মিউটিনিয়ার্স বা যারা বিদ্রোহীদের সব থেকে বেশি রাগ বা ক্ষোভের সম্মুখীন হয়েছিল মানি লেন্ডার্স মানে মহাজন আর ব্যবসায়ীরা। and anyway saw their class interest better protected under British patronage, এবং দেখলো জমিদার মানে মহাজনরা দেখলো যে আমাদের স্বার্থ মূলত রক্ষিত হবে ব্রিটিশদের অধীনে, আমরা কেন বেকার এসব ঝামেলার মধ্যে যেতে যাব। Educated Indians viewed this revolt as backward looking, মানে শিক্ষিত ভারতীয়রা এরা মানে ব্যাকওয়ার্ড লুকিং মানে তো সব পুরনো ধ্যান ধারণার বশবর্তী এই সমস্ত আর কি। সাপোর্টিভ অফ ফিউডাল অর্ডার, ফিউডাল মানে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, অ্যাজ এ রিয়াকশন টু ট্রেডিশনাল কনজারভেটিভ ফোর্সেস টু মডার্নিটি, বা তারা দেখলেন যে এই সামন্ততান্ত্রিক ব্যাপারটা তবু ভালো, মানে আমাদের দেশে যেরকম সেই গোঁড়ামি চলছে তারা মডার্নিটি আনতে চায় না, তার মানে কি শিক্ষিত ক্লাস তো অলরেডি আত্মায় শিক্ষায় বিচারে ব্রিটিশ হয়ে গেছে, তারা তখন আমাদের দেশে যে গোঁড়ামি জিনিসটা যেটাকে তারা বলছে, মানে আমাদের দেশে ধরুন সনাতন ধর্ম বা ইসলামের যে টিচিংস গুলো আছে সেইগুলোকে তারা তখন মানে যেটাকে বলা হচ্ছে পুরনো জিনিস চলবে না, এইরকম একটা কনসেপ্ট বা মনে তারা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। These people had high hopes for British would usher মানে উদিত করা বা আনা বা মানে নতুন কিছু তৈরি করা, would usher in an era of modernization, মানে আধুনিকতার একটা নতুন দিগন্ত ব্রিটিশরা খুলে দেবে, শিক্ষিত ভারতীয়রা তাই ভেবেছিল, তার কারণ হচ্ছে তাদের ব্রেন ওয়াশ ততদিনে হয়ে গেছে। Most Indian rulers refused to join, অধিকাংশ ভারতীয় রাজারাই বলেছেন আমরা জয়েন করবো না, and often gave active help to British, মানে ব্রিটিশদের সাহায্য করছে। Rulers who did not participate included the Sindhia of Gwalior, Holkar of Indore, and rulers of Patiala, Sindh and other Sikh chieftains, মানে leaders, and the Maharaja of Kashmir. Indeed, by one estimate, not more than 1/4 of the total area and not more than 1/10 of the total population was affected. মানে একটা হিসাব করে দেখা গিয়েছে
যে টোটাল যতজন এখানে বিদ্রোহের মধ্যে অংশ নিয়েছিল, তো ভারতবর্ষের 1/4 অংশ আর ভারতবর্ষের মোট ব্যক্তির 1/10 অংশই অ্যাফেক্টেড হয়েছিল। বাকি 90% লোক বিদ্রোহ দ্বারা অ্যাফেক্ট হয়নি ভারতবর্ষের। আর এরিয়া বলতে 1/4 মানে 25% অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাফেক্টেড, বাকি 75% শান্তিতেই ছিল। বাকি যা বলা হচ্ছে পুয়ার আর্মস অ্যান্ড ইকুইপমেন্ট, দ্য ইন্ডিয়ান সোলজার্স ওয়ার পুয়ারলি ইকুইপড মেটেরিয়াল। তার মানে ওই পুয়ারলি ইকুইপড মানে পুয়ার মানে দারিদ্র, কিন্তু এখানে মানে হচ্ছে খুবই শোচনীয় শোচনীয় ভাবে, এবং তাদের কাছে জিনিসপত্র খুব কম ছিল। এখন অবধি কারা জয়েন করছে টিং ট্যাং করে। ফাইটিং জেনারেলি উইথ সোর্ডস অ্যান্ড স্পিয়ার, সোর্ড মানে তরবারি আর স্পিয়ার মানে বল্লভ, উইথ ভেরি ফিউ গানস মানে খুব অল্প সংখ্যক বন্দুক, অ্যান্ড মাস্কেটস, মাস্কেটস মানে সেই মুখে যেগুলো পরে দিয়ে লড়াই টড়াই করে সেরকম। মাস্কেটিয়ার্স একটু ছবিটা দেখে নেবেন, বুঝতে পারবেন আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি। যাই হোক, যখন তরবারি যুদ্ধ হয় যাতে দুই যোদ্ধার মধ্যে কেউ কারোর মুখে আঘাত না করে, তো সেই জন্য কি করা হয়, মুখের মধ্যে একটা স্পেশাল জালিদার মানে শিল্ড নেওয়া হয়, বডিতেও একটা শিল্ড নেওয়া হয় যাতে তরবারিটা বডির মধ্যে না ঢোকে, বা চেষ্টা করা হয় যতটা সম্ভব না ঢোকার আর কি। তো ওইগুলোকে বলে মাস্কেটস বা মাস্কেটিয়ার্স, যারা ওটা পড়ে তাদের মাস্কেটিয়ার্স বলে। On the other hand, European soldiers were equipped with the latest weapons of war. ইউরোপীয় সোলজাররা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল, লাইক এনফিল্ড রাইফেল। The electric telegraph kept the commander-in-chief informed about the movements and strategy of the rebels. আর ওই যে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে ব্রিটিশদের সেনারা কি মানে বিদ্রোহী সেনারা কি করছে আর ব্রিটিশদের স্ট্র্যাটেজি সবই তিনি জানতে পারছেন। Uncoordinated and poorly organized, coordination ছিল না, revolt was poorly organized with no coordination or no central leadership, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না যার কথা সবাই মেনে সবাই একসঙ্গে বিদ্রোহ করছিল তা না, ওরকম কোনো যোগাযোগ ছিল না। poorly coordinated মানেই হচ্ছে আনকোঅর্ডিনেটেড, মানে তাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। The principal rebel leaders নানা সাহেব, তাঁতিয়া টোপ, কুমার সিং, লক্ষ্মীবাই were no match to the British opponents in generalship, অর্থাৎ ব্রিটিশদের যারা সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন তাদের সমকক্ষ কিন্তু আমাদের ভারতীয় লিডাররা ছিলেন না। নানা সাহেব, তাঁতিয়া টোপ তাদের কোনো সমকক্ষের ব্যাপার নেই। On the other hand, the East India Company was fortunate in having the services of men of exceptional abilities in the Lawrence brothers, জন নিকলসন, জেমস আউটরাম, হেনরি হ্যাভলক, এরা খুব বড় বড় সেনাপতি ছিলেন, এরা এদের সার্ভিস পেয়েছে। আর আমাদের তো পুয়ারলি কোঅর্ডিনেটেড, কি আর হবে। No unified ideology, the mutineers lacked a clear understanding of colonial rule. যারা বিদ্রোহ করেছিলেন তাদের কিন্তু যথাযথ ওই কলোনিয়াল রুল বা ব্রিটিশ সাম্রাজ্যের যে ব্যবস্থার সম্পর্কে যথাযথ আইডিয়া ছিল না। নট ডিড দে হ্যাভ এ ফরওয়ার্ড লুকিং প্রোগ্রাম, এবং এর পরে কি হবে, বিদ্রোহ তো করলাম, এর পরে কি হতে পারে, ব্রিটিশরা কি করতে পারে, এই বিষয়েও কোনো আইডিয়া ছিল না বা কোনো পরিকল্পনাও ছিল না, বাস করে ফেলেছে। মানে ইন দ্য সেন্স তারা যখন আর সহ্য করতে পারেনি তারা করেছে, কিন্তু তারপরে এটা তো একটা কোনো কোঅর্ডিনেট না, এটা একটা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। যেমন ধরুন কোনো দেশের বিরুদ্ধে যদি সেনা বিদ্রোহ করে সেটাকে বলে কু, সিওইউপি, পিটা সাইলেন্ট। কিন্তু এখানে সেনা বিদ্রোহ করলো ঠিকই, কিন্তু এটা কু বলা যাবে না, তার কারণ এদের রাজত্ব ক্ষমতা দখল করা ছিল না, এটা ছিল ইমিডিয়েট অত্যাচার থেকে মুক্তি। The rebels represented diverse elements with differing grievances and concepts of current politics. The rebel represented diverse elements, মানে যে রকম মানে বিদ্রোহীদের প্রত্যেকের একটা আলাদা কারণ ছিল। সেনারা যে কারণে বিদ্রোহ করেছে, প্রিজেন্টরা আরেকটা কারণে করেছে, জমিদাররা আরেকটা কারণে করেছে, এই যে এদের বিভিন্ন কারণ ছিল, কিন্তু মূল লক্ষ্য ছিল ব্রিটিশ। তো তাদের বিভিন্ন রকম কারণ এবং বিভিন্ন ধারণার বশবর্তী হয়ে তারা বিদ্রোহটা করছে। The lack of unity among Indians was perhaps avoidable at the stage of Indian history. Lack of unity মানে কি, ঐক্যবদ্ধতার অভাব। among Indians মানে ভারতীয়দের মধ্যে, ভালো করে শুনে রাখুন, দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে বোঝাতে গেলে among ইউজ হবে, দুইয়ের কম ব্যক্তির মধ্যে বোঝাতে হলে between ইউজ হবে, between me and him, তাহলে দুজন। among our বা among us মানে আমরা সবাই মিলে, এরকম হবে। তো among Indians, modern nationalism was as yet unknown in India, মানে জাতীয়তাবাদ বা আধুনিক
জাতীয়তাবাদ বলতে যেটা বোঝায় সেটা ভারতে তখন জনগণ জানতো না। ইনফ্যাক্ট দ্য রিভল্ট অফ 1857 played an important role in bringing the Indian people together and imparting them to the consciousness of belonging to one country. এবং 1857 বিদ্রোহের ফলেই ভারতীয় জনগণ একে অপরের সঙ্গে মানে এই যে টুগেদার মানে একে অপরের সঙ্গে সাপোর্ট করা থাকা বা জাতীয়তাবোধের বিকাশ তো কংগ্রেস স্থাপনের পর বা ব্রিটিশ রুলস অ্যান্ড রেগুলেশনের পর হয়েছে। বা আমরা এটাও বলতে পারি লর্ড ডালহৌসি যখন ওই একটাই পোস্ট কার্ড একই পয়সায় সারা ভারতে চলে যাচ্ছে, সমগ্র ভারতে মিলে যখন একই রকমের শাসন ব্যবস্থা তৈরি হচ্ছে, ওইটাকে বলা হয় মানে ওই মানে ইম্পার্টিং মানে হচ্ছে তাদের উপর তাদের প্রদান করা বা তারা জানতে পারছে টু দেম দ্য কনসাসনেস মানে সচেতনতা অফ বিলঙ্গিং টু ওয়ান কান্ট্রি, মানে তারা যে একই দেশের নাগরিক, ওই দেশের ওই অংশের ব্রিটিশরা অত্যাচার করছে বা ওই অংশে বিদ্রোহ করছে, তার মানে আমিও যে করা উচিত, এই ব্যাপারটা কিন্তু বিদ্রোহের ফলেই জনগণের মধ্যে এই ব্যাপারটা আসলো। মানে মিলে সুর মেরা তুমহারা জিনিসটা বিদ্রোহের পর থেকে হতে শুরু করলো। হিন্দু মুসলিম ইউনিটি ফ্যাক্টর, হ্যাঁ শুনি কি প্রশ্ন আছে আপনার? এই যে এই জিনিসটা এই 1857 বলে থাকেন যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তাহলে স্যার এটা তো ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কি করে হতে পারে? এটা তো সব আলাদা আলাদা লোক নিজেদের এজেন্ডা কিছু করতে চাইছে, তাহলে তো ফার্স্ট ওয়ার অফ মডার্ন ন্যাশনালিজমের কনসেপ্টই নেই যেরকম আপনি বললেন, তাহলে এটাকে ন্যাশনাল ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার যুদ্ধ কি করে বলা যেতে পারে? আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে যে যেহেতু সবার আলাদা আলাদা মানে টার্গেট ছিল বা আলাদা কারণে জয়েন করেছে বিদ্রোহে, তাহলে এটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ আমরা কিভাবে বলতে পারি? প্রথম কথা হচ্ছে এই কথাটা কে বলেছিলেন যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কি নাম তার? মনে আছে নাম? আরেকবার বলবেন। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক, দামোদর সাভারকার এই কথাটা বলেছিলেন। এবং ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলার বা বলেছিলেন তার মুখ্য যে কারণগুলো রয়েছে, এক হচ্ছে যে সমগ্র যে জায়গাটা, যদিও ব্রিটিশদের বিরুদ্ধে শুধু উত্তর ভারত আর ওইটা হয়েছিল, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ওই লার্জ স্কেল যে ব্রিটিশ বিরোধিতাটা আগে কোনোদিন দেখা যায়। এবং অনেক জায়গায় এরকমও হয়েছিল যে পুরো ব্রিটিশদের মানে সিম্বল যা ছিল, ব্রিটিশ যা ছিল সবই সরিয়ে দেওয়া হয়েছিল। তো ওই কারণে আমার যতটা ধারণা, ওই কারণে, কারণ কি এটার উপর ঐতিহাসিকদের উপর অনেক মতবিরোধ আছে, বড় বড় ঐতিহাসিকরা বিভিন্ন মতামত রেখে থাকেন। যেহেতু ব্রিটিশ বিরোধিতা ছিল এবং একটা জীবনে বা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার ওই লার্জ স্কেলে ঘটনাটা হয়েছিল, আমার ধারণা যে এই কারণেই বলা হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। একটা কমেন্ট করেছিলেন, ইট ওয়াজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট পিপল। হ্যাঁ, ঠিক কথা। ইরফান হাবিব অনেক বড় ঐতিহাসিক, অনেক বড় ঐতিহাসিক। তো যাই হোক, এবার হিন্দু মুসলিম ইউনিটি ফ্যাক্টর। ডিউরিং দ্য এন্টায়ার রিভল্ট দেয়ার ওয়াজ কমপ্লিট কোঅপারেশন বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস অ্যাট অল লেভেল। হিন্দু মুসলিমদের মধ্যে একটা সমঝোতা ছিল, সহযোগিতা ছিল, অল লেভেলস, পিপল, সোলজার, লিডার, সেই লিডাররা হিন্দু হোক বা মুসলিম হোক, সোলজাররা হিন্দু হোক বা মুসলিম হোক, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। The rebels acknowledged Bahadur Shah Zafar, a Muslim, as the emperor, and first impulse of Hindu sepai at Meerut was march to Delhi. যারা একজন মুসলিম লিডার অর্থাৎ কিনা বাহাদুর শাহ জাফরকে সারা ভারতবর্ষ তাদের নেতা বলে মেনে নিয়েছিলেন, যিনি এম্পায়ার ছিলেন। আর প্রথম যে সিপাহীটি মেরাঠে করেছিল, মানে যেটা হচ্ছে দ্য ফার্স্ট ইম্পালস অফ হিন্দু সেপাই, মানে একজন হিন্দু এটা করেছে বলে মুসলিমরা শহরে ছিল তা নয়, কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলেই ভারতীয়রা বিদ্রোহটা অংশ নিয়েছিল। দ্য মুঘল ইম্পেরিয়াল ক্যাপিটাল, মানে সবাই দিল্লিতে চলে গিয়েছিল, হেঁটে গিয়েছিল, মানে মার্চ করে সেনারা যা চলে গেছে। অ্যাকর্ডিং টু মাওলানা আজাদ, two facts stand out clearly in the midst of tangled story. মানে মৌলানা আজাদ, যিনি কংগ্রেসের লিডার ছিলেন 47-এর ওই সময়টায়, আগেও ছিলেন,
তিনি বলছেন যে টু ফ্যাক্ট স্ট্যান্ড আউট ক্লিয়ারলি ইন দ্য মিডেস্ট অফ ট্যাঙ্গেল স্টোরি। ট্যাঙ্গেল মানে ঘুরিয়ে পেঁচিয়ে জটিল হওয়া জিনিস আর কি, অফ রাইজিং অফ 1857। তাহলে 1857 যে উদ্ভব হয়েছিল, যে রাইজ হয়েছিল বিদ্রোহের, তার যে ঘুরানো পেঁচানো যে স্টোরিটা রয়েছে, যে কেন হয়েছিল কি, যদিও আমরা জানি কি এনফিল্ড রাইফেল, তার ব্যাকে অনেক স্টোরি, এই যে জিনিসগুলো রয়েছে, এই ব্যাপারগুলো দুটো ঘটনার উপরে ভিত্তি করে হয়েছে বলে মৌলানা আজাদ দাবি করছেন। দ্য ফার্স্ট ইজ রিমার্কেবল সেন্স অফ ইউনিটি। রিমার্কেবল মানে দর্শনীয় বা আলোচিত, রিমার্কেবল ইউনিটি অ্যামং দ্য হিন্দুজ অ্যান্ড মুসলিমস ইন ইন্ডিয়া ইন দিস পিরিয়ড, অর্থাৎ হিন্দু মুসলিম ভাইদের মধ্যে যে একতার ব্যাপারটা দেখা গেছে। দ্য আদার ইজ দ্য ডিপ লয়াল হুইচ দ্য পিপল ফেল্ট, ডিপ লয়ালটি হুইচ দ্য পিপল ফেল্ট ফর মুঘল ক্রাউন। আর তৃতীয় ঘটনা হচ্ছে যে মুঘল ক্রাউন বা মুঘল সাম্রাজ্যের বা মুঘল সম্রাটের প্রতি সারা ভারতবর্ষর যেরকম ভাবে আনুগত্য দেখা গিয়েছিল, এবার সারা ভারতবর্ষ বলতে আমরা উত্তর ভারতের এই কয়েকটা জায়গার কথা বলবো, কারণ সারা ভারতে তো বাকি সব চুপচাপ ছিল। ডিপ লয়ালটি হুইচ দ্য পিপল ফেল্ট ফর মুঘল ক্রাউন, মানে এই দুটো ঘটনা, হিন্দু মুসলিমদের মধ্যে কি বলে একতা, আর সমগ্র লোকজন মিলে ওই কি বলে সম্রাটের প্রতি আনুগত্য, এই দুটো ঘটনা মৌলানা আবুল কালাম আজাদ বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ এই বিদ্রোহ গঠন বা বিদ্রোহ হওয়ার ক্ষেত্রে। রিপেলস এন্ড সেপয়েস বোথ হিন্দু অ্যান্ড মুসলিম রেসপেক্টেড ইচ আদার সেন্টিমেন্টস, আর প্রত্যেকেই একে অপরের সেন্টিমেন্ট বা ভাবাবেগকে সম্মান জানিয়েছে। banning of cow slaughter was ordered once the revolt was successful, মানে যে যেমন গরুকে স্লটার মানে বধ করা বা হ্যাঁ একটু ডিস্টার্ব করছি। ডিস্টার্ব কেন করবেন? হ্যালো, হ্যাঁ বলুন, প্রশ্ন থাকলে বলুন, ডিস্টার্ব করা নিষেধ। আচ্ছা প্রশ্ন নেই তাহলে, ঠিক আছে। এবার আসলে আজকে জন্মাষ্টমী তো, হ্যাঁ তো আমার মা গোপাল পুজো গিয়েছে, একটু দেখে নিল। আচ্ছা আমরা পরে বিকেলে দেখে নেবো আপনাকে ভিডিও কল করে। আচ্ছা হাই গোপাল, এই সবাই হাই করে দিন গোপালকে। আর আর বড়াটা হয়েছে তো? প্রচুর প্রসাদ তো, হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি, চলে আয়। ওইখানে গিয়ে না 3 বার স্যানিটাইজ করবেন, 4 বার স্নান করে তারপরে শুদ্ধ কাপড়ে প্রবেশ করবেন। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এইবার তাহলে যেখানে বিদ্রোহ সফল হলো, সঙ্গে সঙ্গে গরু হত্যা করা নিষিদ্ধ করে দেওয়া হলো, যাতে হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত না লাগে। In a particular area, both Hindus and Muslims were represented in leadership. For instance, Nana Saheb had Azimdullah, a Muslim and an expert in political propaganda, as an aide. অর্থাৎ তিনি নানা সাহেবের মুখ্য যে সাহায্যকারী বা পরামর্শদাতা ছিলেন, তিনি হচ্ছেন আজিমুল্লাহ, a Muslim and an expert in political propaganda, মানে তিনি পলিটিক্যাল কাজকর্মের ক্ষেত্রে তিনি খুবই মানে এক্সপিরিয়েন্স বা পৌঁছা হওয়া লোক ছিলেন। While Lakshmibai had the solid support of Afghan soldiers, আফগান সোলজার্সরা তাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছিল। Thus the events of 1857 demonstrated the people and politics of India were not basically communal or sectarian before 1858. তাহলে বোঝা যাচ্ছে the events of 1857 demonstrated মানে কি আমাদের 1857 ঘটনাচক্র এটা প্রদর্শন করছে বা আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্স অফ ইন্ডিয়া, কি বলছে, পিপল অ্যান্ড পলিটিক্স অফ ইন্ডিয়া মানে জনগণ এবং ভারতের রাজনীতি ওয়ার নট বেসিক্যালি মানে ভিত্তি মানে কমিউনাল মানে ওই যে হিন্দু মুসলিম রাইটসের যে ব্যাপারটা বা সেক্রেটারিয়ান বা ওই সেম জিনিস, সেক্রেটারিয়ান মানে ভাগ ভাগ ব্যাপার যেটা আছে, সেটা 1858 আগে ছিল না। 1858 পরেই জিনিসগুলো শুরু হয়। আচ্ছা ঠিক আছে, আজকে তো এই যে 57 হয়েই গেছে। নেচার অফ রিভল্টটা আমরা অনেকটা বড় আছে, এটার মাঝখানে শেষ করা উচিত হবে না, এটা আমরা আগামীকাল
করবো। আচ্ছা দেখে নি নেচার ছাড়া আর কি রইলো, আর কনসিকোয়েন্সেস। হ্যাঁ শুনছি, কে? হ্যাঁ স্যার শুনছি। কি মা এসছে, তালা খুলতে যাবেন? হুম। যখন মানে ফলটা হচ্ছে 1857, যখন ওই আপনি মডার্নের কথাটা বললেন যে যারা এসে পুরো মডার্ন জিনিস চাইছিল ইন্ডিয়ার ফেভারে, তো হ্যাঁ হ্যাঁ ওর আগে তো স্যার আমরা ফ্রেঞ্চ রেভলিউশন গুলো আমরা দেখে নিয়েছি। সেই মানে আমার মোটা কথা হচ্ছে যে ওখান থেকে যখন আসছে বা ওই জিনিসটা কি তারা দেখেনি? ফ্রেঞ্চ রেভলিউশন ফ্রেঞ্চ কে মানে দেখবে বা জানবে কারা? যারা ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে জানতে পারছে, নিউজ পেপার পড়তে পারছে, শিক্ষিত সম্প্রদায়, সেটা কজন? আর আমাদের ভারতীয় জনগণ কোথায় ফ্রেঞ্চ রেভলিউশনের খবর রাখতে পারে? ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল 1789, আর এই 57 বিদ্রোহ হয়েছে 57-তে, মাঝখানে যে এত বছর পেরিয়ে গিয়েছে তার যে। আর ফ্রেঞ্চ এই যে ভালো করে একটা জিনিস জানো, ওইটার নাম হচ্ছে ব্রিটিশদেরও মানে স্বাধীনতা, ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকা স্বাধীনতা অর্জন করে 1776, জাস্ট বিফোর 3 ইয়ার্স অফ ফ্রেঞ্চ রেভলিউশন। এবং ওরা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আমরা শুনবেন যে আমাদের পলিটির যে বক্তব্য আছে, কি কি নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ সংবিধান থেকে, ভারতীয় সংবিধানে কি নেওয়া হয়েছিল মনে আছে কিছু? শুধু ফ্যাটার্নিটি না, আরো 3টে টোটাল জিনিস নেওয়া হয়েছিল। তো আমেরিকান সংবিধানেও ওই ব্যাপারগুলো ছিল, এবং আমেরিকান সংবিধান রচনা হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশনের পর 1793-94 সময়, এই কারণে যাতে ফ্রেঞ্চ রেভলিউশনের ফলে যে বৌদ্ধিক বা যেটা বলে ইন্টেলেকচুয়াল কনসেপ্ট যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো আমেরিকান কনস্টিটিউশনে নেওয়া হয়েছিল। তাহলে ওরা সংবিধান অনেক আগেই বানাতে পারতো, ওরা ওয়েট করছিল অতদিন ধরে যে আমরা কিছু আরো ফ্রেঞ্চ রেভলিউশন থেকে পাই কিনা। দেখবেন কিছু কিছু জায়গায় কমন আছে, কিন্তু আমাদের ভারতীয় জনগণ অত লেভেলের লোকও ছিল না যে ওরা ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়ালসটা নেবে বা জানবে বুঝবে, এই ব্যাপারটা ছিল না। এটা অনেক পরে এসেছে জনগণের মধ্যে চেতনাটা। আর তাছাড়া শিক্ষা তো প্রথমে বা গণহারে যে শিক্ষিত হওয়া, আপনি কলকাতার তখনকার দিনের বা মাঝে মাঝে একটু যদি আগেকার বই ফইগুলো লাইব্রেরি গিয়ে পড়েন, বিশেষ করে স্বাধীনতার পর বা ওই সময়কার যারা লেখক ছিলেন, জনগণ ইংরাজি যখন 1829 সালে শিক্ষা নীতিতে কি বলা হলো, যে যারা ইংরেজি শিখবে তারা সরকারি চাকরি পাওয়াতে সুবিধা পাবে। তখনই সঙ্গে সঙ্গে টোল মক্তব মাদ্রাসা ছেড়ে জনগণ ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে শুরু করলো। এবং ওখানে ওদের পড়াশোনা কতটা ছিল, ওখানে ওদের পড়াশোনা ছিল যে কাজ চালানোর মতো, কিন্তু আসল যে শিক্ষা সেটা সেটা পেয়েছিল কারা? রবি ঠাকুরের মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়ালা ব্যক্তিরাই আসল শিক্ষাটা পেয়েছিল। কারণ আসল ওই লেভেলের শিক্ষা কিন্তু জনগণের কাছে পৌঁছায়নি, যাতে আপনি চিন্তা করতে পারেন, যাতে আপনার বুদ্ধি বিকশিত হয়, যাতে আপনি মনে করতে পারেন যে লোকটা সকালবেলা যাচ্ছে, বিকেলবেলা রাত্রিবেলা ট্রেনে ধাক্কা খেয়ে বাড়ি ফিরছে, ওর পক্ষে না বিদ্রোহ করা সম্ভব না, বা মাথায় ইন্টেলেকচুয়াল চিন্তা আসা সম্ভব না। চিন্তা আসবে অন্য লোকের মাথা থেকে। তো সুতরাং আমরা যে মডার্নাইজেশন এটা বলছি, যে মডার্নাইজেশন জিনিসটা কি, আমাদের এই সমস্ত লোকগুলো ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পাস করছে, ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষা দিচ্ছে, তখন ওদের দেশে শিক্ষা ব্যবস্থা, ওদের দেশের জনগণের পলিটিক্যাল সিস্টেম, এই সমস্ত দেখে আমরা খুব চমৎকৃত হচ্ছি, এবং আমরা মনে করছি যে আমাদের দেশে কেন একটা ব্রিটিশদের মতো সিস্টেম আসবে না। এবার যখন আমরা দেখছি যে ব্রিটিশদের মতো সিস্টেম আসতে গেলে কি করতে হবে, তাহলে ব্রিটিশকে রাখতে হবে দেশে। এবার আমরা যখন বিদ্রোহ হচ্ছে তখন কি দেখছি, বিদ্রোহ হয়ে আবার কি হবে, আবার তো সেই আগের জায়গায় ফিরে যাবে, সেই মুঘল সম্রাটের কাছে ফিরে যাবে, সেই রানা সাহেব, তাঁতিয়া টপি, ওরা নিজেদের মধ্যে যুদ্ধ বিদ্রোহ করবে, হোলকার, তারপরে ওই যে সব যারা যারা আরো ছিল, সিন্ধিয়া, এরা যুদ্ধ বিগ্রহ করবে। তাহলে কি আমরা তো ওই জায়গায় যেতে পারছি না। কিন্তু আর আমি গতকালই ক্লাসে বলেছি, যারা অ্যাটেন্ড করেননি তাদের খুব লস হয়েছে, যারা ক্লাসটা দেখেননি গ্রুপে শেয়ার করা হয়েছে, যে ব্রিটিশরা সেই সময় এতটা শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের উন্নতি লাভ করেছিল যে তখন মনে করা হতো গোল্ডেন এজ, যে এর থেকে আর বেশি উন্নতি হতে পারে না, মানে কিছু কিছু লোক মনে করতো। তার মানে সেই জিনিসটা আমাদের দেশে শিক্ষিত ব্যক্তিরা ব্রিটেনে গিয়ে দেখে, ইউরোপ ভ্রমণ করে, রবি ঠাকুরের ইউরোপ ভ্রমণের উপরে খান দুয়েক বই আছে, পারলে পড়ে নেবেন। তো সেই সমস্ত বই যখন আপনি পড়বেন বুঝবেন, তখন আপনি জানতে পারবেন যে ইন্টেলেকচুয়াল লোকেরা কি জিনিসটা আনতে চেয়েছিল। যেমন দাদাভাই নৌরোজি ইংল্যান্ডে নিজের অর্থে
কি বলে ইন্ডিয়া কাউন্সিল স্থাপন করেছিলেন না কি যেন হেড টার্মগুলো আমার মনে থাকে না, যেখানে ভারতীয় জনগণের কথা, ভারতীয় জনগণের দুর্দশা যেন ইংল্যান্ডের জনগণের সামনে প্রকাশ করা যায়, তাতে ব্রিটিশ সরকার লজ্জা পাবে এবং ভারতে ভালো শাসন নিয়ে আসবে। আমাদের লিডার্সরা ব্রিটিশদের খুব ভরসা করতেন এবং বিশ্বাস করতেন ব্রিটিশরাই আমাদের দেশকে উন্নতি করতে পারে। এই কারণের উপর ভিত্তি করে, আর তখন আমাদের 57-তে মডার্নাইজেশন ব্যাপারই আসেনি, ব্রিটিশরা ইউনিফাইড করলো, যখন রেল আসলো, যখন পাঞ্জাবে বৃষ্টি হলো না, খরা হলো, তখন বাংলার ফসল পাঞ্জাবে গেল। পাঞ্জাবে তো অলরেডি জিনিসের দাম বেড়ে গেছে খরার জন্য, বাংলাতে ফসল আছে সেখান থেকে পাঞ্জাবে চলে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে দেশে কোনো একটা জায়গায় বিদ্রোহ বা খরা হলে তার এফেক্ট সারা বিশ্বে সারা দেশে পড়ছে। এইভাবে যখন আমাদের মধ্যে একতাটা বাড়তে শুরু হলো, এইভাবে যখন আমরা বুঝতে শুরু করলাম যে শুধুমাত্র আজকে আমার সমস্যা নয়, আজকে এটা সারা ভারতবর্ষের সবার সমস্যা। যেমন ধরুন ওই মোবাইল টাওয়ার বলতে পারেন, বা এই যে এই ওই তাই যে জিনিসগুলো আসছে, এগুলো সবার সমস্যা। তবে আমরা বুঝতে পারছি, আমরা কিন্তু বলছি ও করছে করুক, কি আমি কেন বিদ্রোহ করতে যাব। এখন দেখবেন সবাই মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ছে, যদি কোনো মহিলাকে যেরকম যখন খুন করা হচ্ছে বা, তো সবাই বেরিয়ে পড়ছে কেন, কেন আমার তো মেয়ে না, আমি কেন যাব। তার কারণ হচ্ছে কালকে ওই জিনিসটা আমার মেয়ের সঙ্গে হতে পারে, রক্ষা করতে হবে, সরকারকে চাপে রাখতে হবে। ঠিক সেরকম ভাবে জিনিসগুলো ওই ওই ইউনিটি যেটা আমাদের মধ্যে আজকে ক্রিয়েট হয়েছে, সেটা 57-তে ছিল না। 57 লোকেরা বুঝতোই না জিনিসটা কি, কিন্তু আমাদের শিক্ষিত ব্যক্তিরা বুঝতো যে আমাদের কি চাই, ওই জন্য ওরা বিদ্রোহকে সমর্থন করে। এই হচ্ছে ব্যাপার। और कोई सवाल या शक? আচ্ছা, ওকে। সুশোভন তো লিখেছে কিন্তু ইয়ে পাবেন না, কি বলে, পড়া পাবেন না। আচ্ছা ঠিক আছে, আর 5-6 মিনিট পরে আবার আমরা শুরু করব।